আইডিটা ঘেঁটে লক্ষ্য করলাম নাফিসের সাথে অরণ্যের আইডি মেনশন করে দিয়ে অনেক পোস্ট করা আছে। প্রায় প্রতিদিনই একটার পর একটা পোস্ট হচ্ছে। নাফিসা কেনই বা নতুন করে এমন করছে, তার কোনো কারণ আমার জানা নেই। বেশ কৌতূহল নিয়ে নাফিসার আইডিতে ঢুকলাম। তার আইডিতে প্রোফাইল পিক অরণ্য আর তার দেওয়া, আর সেটা আপলোড হয়েছে 6 মাস আগে। আমি কিছুটা বিস্মিত হলাম। আমার মনে বারবার আগের মতোই একটাই প্রশ্ন আসছে, যদি নাফিসা অরণ্যকে নিজ থেকে ডিভোর্স দেয়, তাহলে কেন সে অরণ্য আর তার কাপল ছবি তার আইডিতে দিবে? যদি সে তার প্রেমিকের কাছে চলে যায়, তাহলে তার এই কাজ করে কী লাভ? প্রশ্নের বেড়াজালে আটকে গেলাম। নাফিসার আইডি ইনফরমেশনগুলো ভালো করে দেখে নিলাম। নাফিসা প্রাইভেট একটা মেডিকেল থেকে পড়াশোনা করছে। চট করে আমার মাথায় আসলো, আমার একটা স্টুডেন্ট সে মেডিকেলে পড়ে, তার নাম টিপটিপ। আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন ওকে পড়াতাম। তাহলে নাফিসার ইনফরমেশন ভালো করে নেওয়া আমার জন্য অসাধ্য কিছু না। আমি টিপটিপকে কল দিলাম। কল ধরার পর টিপটিপ ফোন ধরে বলে, ম্যাম আসসালামু আলাইকুম, কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। তুমি কেমন আছো? আমিও ভালো আছি। আচ্ছা টিপটিপ, তুমি এবার কোন ইয়ার? ম্যাম আমি চতুর্থ বর্ষে। তোমাকে যদি তোমার কোনো সিনিয়র আপুর ইনফরমেশন নিতে বলি, তাহলে কি উম নিয়ে দিতে পারবা? ম্যাম নাম বলেন, আর আমি কোন সেশন সেটা বলেন, আমি চেষ্টা করে একবার দেখতে পারি। কোন সেশন সেটা তো জানি না, তবে ছবি আছে, আমি তোমাকে ছবিটা দিচ্ছি। তুমি আমাকে একটু খোঁজ নিয়ে জানাও। আর যেন বিষয়টা উনি টের না পায়। আপনি যা বলবেন তাই হবে। আমাকে ছবি দিন, আগে আমি দেখি চিনি কিনা। আমি টিপটিপকে ছবি পাঠালাম। ছবিটা পাঠানোর সাথে টিপটিপ বলল, ম্যাম আমি যখন প্রথম বর্ষে ছিলাম তখন উনি ইন্টার ডাক্তার ছিলেন। আমার সাথে উনি অ্যাড আছেন। এখন কোথায় আছে সেটা তো সঠিক বলতে পারবো না। আর আমি তো পড়াশোনার চাপে এফবিতে তেমন ঢুকি না, আইডিটা ডিঅ্যাক্টিভেট করে রেখেছি। আচ্ছা শোনো, তুমি কি ওনার সাথে একটু কথা বলতে পারবে? আমি যা বলবো তাই বলবে, যেভাবে বলবো ঠিক সেভাবে বলবে। আমি যা জিজ্ঞাসা করতে বলি ঠিক তাই বলবে। আর তুমি যেহেতু ওই মেডিকেলে পড়ো, তোমার কাছে উনি মিথ্যে বলবে না। ম্যাম আপনি যা বলবেন করব। আজকে মেডিকেল পড়ার পেছনে আপনার অবদান কম না। তবে একটা সমস্যা আছে। টিপটিপ, একটু ব্যক্তিগত শেয়ার করতে পারছি না। তবে তুমি আমার বন্ধুর মতো, তাই হালকা হলাম। তুমি কি কাজটা করতে পারবে? হ্যাঁ পারবো। আমি এখনই মেসেজ দেবো। আর ম্যাম, আপনার সমস্যা না হলে আমি আমার আইডি পাসওয়ার্ড দিচ্ছি। আমার আইডিতে কোনো পার্সোনাল কিছু নেই। আপনি ওনার সাথে কথা বলা শেষ হলে জানাবেন, আমি না হয় পাসওয়ার্ড চেঞ্জ করে ফেলবো। আমি যেমন একটা আশা আলো পেলাম। হালকা গলায় বললাম, তোমার সমস্যা না থাকলে দিতে পারো। টিপটিপ আমাকে তার আইডির পাসওয়ার্ড দিল। আমি নাফিসার আইডিতে মেসেজ দিলাম, আপু আমি আপনার মেডিকেলের একজন জুনিয়র, কেমন আছেন? সাথে সাথে মেসেজটা সিন হয়। তবে 10 মিনিট পর রিপ্লাই আসলে, জি ভালো, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা আপু, আপনি বিয়ে করছেন কবে? আজকে হুট করে আপনার আইডি সামনে এলো। ভাইয়াকে আর আপনার পিক দেখলাম, মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে দুজনকে। ধন্যবাদ। বিয়ে করেছি 4 বছর হয়েছে। এখন কোথায় জব করছেন? আমি তো দেশে থাকি না, লন্ডনে থাকি। ওয়াও গ্রেট। কত বছর হয়েছে গিয়েছেন? 3 বছর হলো। ভাইয়া কি আপনার সাথে থাকে? না, ও ঢাকায় থাকে। সব মিলিয়ে ভালো আছেন আপু? জি আলহামদুলিল্লাহ। মাঝে মাঝে নক দিব, রাগ করবেন না তো? ফ্রি থাকলে অবশ্যই রিপ্লাই দিব। আচ্ছা ভাইয়ের নাম কি? অরণ্য। আপু একটা ব্যক্তিগত প্রশ্ন করি? হ্যাঁ করো। আপনাদের কি লাভ ম্যারেজ নাকি অ্যারেঞ্জ? আমার মনটা ভালো না, রিলেশন নিয়ে অনেক সমস্যা আর ভোগান্তিতে পড়ছি। সবাই বলে লাভ ম্যারেজ টেকে না, অ্যারেঞ্জ ম্যারেজ টেকে। আপনাদের বিষয়টা একটু বললে আমার সিদ্ধান্ত নিতে সুবিধা হতো। আমাদের অ্যারেঞ্জ ম্যারেজ হলো, আমরা ভালো আছি। এই তো কিছুদিন পর দেশে ফিরবো। তার সাথে দেখা নেই 3 বছর। কত ব্যাকুল হয়ে আছি দুজন দুজনকে দেখার জন্য। লাভ অ্যান্ড অ্যারেঞ্জ কোনো ব্যাপার না, আন্ডারস্ট্যান্ডিং মূল বিষয়। সেই দিক দিয়ে আমরা ভালো আছি। ধন্যবাদ এতটুকু বলার জন্য। আপনাকে মাঝে মাঝে জ্বালাবো। সমস্যা নেই, ভালো থেকো। আপনি ভালো থাকবেন। নাফিসের কথায় আমি মিথ্যে পাচ্ছিলাম না কেন জানি না। বারবার মনে হচ্ছিল অরণ্য আর নাফিসের মধ্যে কোনো সমস্যা নেই। নাফিসা যা বলছে সত্যি, অরণ্য যা বলছে মিথ্যা। টুকিটাকি সমস্যা হয়তো ওদের মধ্যে হয়েছে, তবে তারা ভালো আছে সেটা নাফিসের কথাই বোঝা যায়। তবু একটা কিন্তু থেকে যায়। ধরে নিলাম নাফিসা লন্ডনে থাকে, তাই সে অরণ্যের বাসায় আসতে পারেনি। আর অরণ্য নাফিসের ব্যাপারে আবিরকে কিছু বলেনি। তাহলে অরণ্যকেই বা এতদিন আমার কথা আবিরকে বলে গেছে। আর নাফিসা যেভাবে রিপ্লাই দিত তাতে কোনো মিথ্যে পাচ্ছি না। আমার রাগটা বাড়তে লাগলো। কোনো কিছুই বুঝতে উঠতে পারছিলাম না। আমি টিপটিপের আইডি দিয়ে নাফিসাকে কল দিলাম। ওপাশ থেকে নাফিসা কল ধরে হ্যালো বলল। আমি খুব সাবলীল গলায় বললাম, হ্যালো আমি অপ্সরা। চিনতে পারছেন কিনা জানি না, তবে অরণ্যের বন্ধু। এটা আরেকজনের আইডি দিয়ে আপনাকে মেসেজ দিয়েছিলাম। আপনার সাথে অরণ্যের ব্যাপারে কিছু কথা ছিল। গম্ভীর কণ্ঠে উত্তর দিল, জি চিনতে পেরেছি। কী কথা বলুন। আর এত বছর পর কেনই বা কল দিয়েছেন? সেটার কারণ আছে বলেই দিয়েছি। অরণ্যের সাথে কি আপনার ডিভোর্স হয়েছে না কি জানতে চাই? আমার ব্যক্তিগত বিষয়ে আপনাকে বলতে বাধ্য নেই। আমার অরণ্যর সাথে সাময়িক ঝামেলা হয়েছে, সেটা আবার মিটিয়ে নেব। অরণ্যর সাথে আমার কথা হয়েছে, সে আমার জীবনে ফিরে আসতে চায়। আর আপনার সাথে ডিভোর্স হয়েছে বলে কথাটা কি সত্যি? আর অরণ্য আইডিটা নাকি আপনার কাছে? কোনটা সত্যি কোনটা মিথ্যা সেটাই আমি জানতে চাচ্ছি। নাফিসা মৃদু হাসলো। তারপর বলল, এখন থেকে তুমি আমার
প্রতিদ্বন্দ্বী আর মুখ্য গুটি। তোমাকে পরিষ্কার করে বলার যায় বিষয়টা। শোনো, অরণ্যের সাথে আমার সম্পর্কের সাময়িক বিচ্ছেদ ঘটেছে, তবে ডিভোর্স হয়নি। আমি আমার পরিবারকে বুঝিয়ে অরণ্যকে ডিভোর্স দিতে চাইলেও আমার পরিবার বলল অরণ্য যেন ডিভোর্স দেয় সে ব্যবস্থা করতে, তাহলে আমি কাবিনের পুরো টাকাটাই পাবো। যেহেতু তোমাকে নিয়ে সমস্যা ছিল, তাই অরণ্য আমাকে 30 লাখ টাকা কাবিন ধার্য করে বিয়ে করেছিল। তখন পারিবারিক চাপে বিয়েটা করেছিলাম, কারণ আমি ভালোবাসতাম সলমানকে। সলমানের সাথে বিয়ের পর সব ঠিক করে নিয়ে একটা সময় নিজের পরিবারকে নিজের মতো করে বুঝিয়ে সলমানের জন্য লন্ডনে চলে আসি। আর অরণ্য আমার কাছে 3 বছর সময় চেয়েছিল। বলেছিল 3 বছরের মধ্যে কাবিনের সমস্ত টাকা দিয়ে ডিভোর্স দিবে। 3 বছর প্রায় সম্পূর্ণ হতে চলল। এদিকে সলমানের সাথে আমার সম্পর্কের টানাপোড়েন চলছে। আমি নিজের কাছে নিজে অনুতপ্ত। তো পরিবারের সব বলার পরেও পরিবার বলল অরণ্যের সাথে সব ঠিক করে দিতে। অরণ্যকে বলার পর সে রাজি হলো না। বলল টাকা দিয়ে ডিভোর্স দিয়ে দিবে আর তোমাকে বিয়ে করবে। কিন্তু আমি তো ডিভোর্স দিব না। যেহেতু আমাদের আইনগত ডিভোর্স হয়নি আর সাময়িক বিচ্ছেদের কথা কেউ জানে না, সেহেতু আমি অরণ্যের সাথে সম্পর্ক ঠিক করার জন্য যা করা লাগে করব। দরকার হলে আইনের সাহায্য নেব। আর এর মাঝে তুমি আসলে তোমাকেও ছাড়বো না। আমি নামিসার কথায় মৃদু হাসলাম। তারপর হালকা গলায় বললাম, জাতে জাত মিলে। আপনি যেমন স্বার্থপর, অরণ্য তার ব্যতিক্রম না। আপনারা স্বার্থের জন্য যা ইচ্ছা করতে পারেন। কখনো ভালোবাসার মানুষকে ছুঁড়ে ফেলতে পারেন, আবার কখনো ভালোবাসার মানুষকে প্রয়োজনে বুকে টেনে নেন। আপনাদের আগাগোড়া পুরোটাই স্বার্থে মোড়ানো। আমিও চাই দুই স্বার্থপর এক হন। ধন্যবাদ পরিষ্কার ভাষায় সবটা বলে দেওয়ার জন্য। ভালো থাকবেন। বলে কলটা কেটে দীর্ঘ নিঃশ্বাস নিলাম। অন্য কতটা জঘন্য, নাফিসাকে ডিভোর্স না দিয়ে আমার জীবনে ফিরে আসতে চাইছে, সেটাই শুধু ভাবছিলাম। অন্য যে টাকা দেওয়ার ক্ষমতা ছিল না, তা না হয় আমার মনে হয় 3 বছর সময় নিয়েছিল। হয়তো ভেবেছিল এর মধ্যে নাফিসার সাথে সব ঠিক হয়ে যাবে। যখন কিছুই ঠিক হলো, তখন সে তীব্রভাবে আমাকে অনুভব করছিল। তাই এখন নাফিসা তার জীবনে আসতে চাইলেও সে মেনে নিতে পারছে না। এই মানুষটা সব সময় নিজের স্বার্থই আগে দেখেছে। এখন আমাকে ভালো থাকতে দিচ্ছে না, আর সেও ভালো থাকতে পারছে না। আমি চট করে মোবাইলটা নিয়ে অরণ্যকে কল দিলাম। নাফিসাকে ডিভোর্স না দিয়ে আমাকে বিয়ে করতে চাচ্ছ, তাই না? এত নোংরা কেন তুমি? অপসরা আমি মুখে মুখে নাফিসাকে তালাক অনেক আগেই দিয়েছি। ইসলামিক দৃষ্টিকোণ থেকে সে আমার স্ত্রী না। আর তখন কাবিন টাকা পুরোপুরি ছিল না বলে 3 বছর সময় নিয়েছিলাম। তোমার তো টাকা দেওয়ার ক্ষমতাই ছিল, তাহলে 3 বছর সময় কেন নিয়েছিলে? নাফিসা এর মধ্যে ফিরে আসে কিনা সেটার জন্য? তুমি শুধু শুধু ভুল বুঝছো। আমি নাফিসাকে বিয়েটা আমার পছন্দ করেছিলাম, আর পরিবারও আমার কথায় তোমার সাথে আমার বিয়েটা ভেঙেছিল। আর পরবর্তীতে নাফিসাকে ডিভোর্স দেওয়ার জন্য আমার কোনো টাকা ছিল না। চাকরিতে 1 বছর তো আমি 30 লাখ টাকা ইনকাম করে ফেলি নেই। আর পরিবার তখন আমাকে সাপোর্ট দেয়নি। সব মিলিয়ে আমি 3 বছর সময় চেয়েছিলাম। আর নাফিসাও লন্ডনে চলে যায় সলমানের কাছে। এখন নাফিসা আমার স্ত্রী না, আইনত সে কাজগুলো বাকি। সেটা আমি খুব শীঘ্রই ও আসার পরেই পূরণ করব। এই সম্পর্ক থেকে মুক্তি নিব। আর 4 বছরে এজন্য তোমার সামনে যাইনি। কারণ আমি চেয়েছিলাম সব শেষ করে তোমার সামনে যাব। কিন্তু ভাগ্য এর আগেই তোমাকে সামনে আমাকে দাঁড় করালো। নাফিসা তো ভুল বুঝে ফিরে আসতেছে, তাকে মেনে নাও। এটা কখনোই সম্ভব না। যে মেয়ে আমাকে নিজের স্বার্থের জন্য ব্যবহার করতে পারে, তাকে আমি চাই না। তাহলে আমি কেন তোমাকে চাইবো? কেন আমি তোমার হব? তোমার আর নাফিসের মধ্যে পার্থক্যটা কী? অপরাজিতা, আমি নাফিসাকে ভালোবাসিনি, কখনো মোহে পড়ে বিয়ে করেছিলাম। আর তুমি আমাকে ভালোবাসো। তাই তোমার উচিত আমাকে মেনে নাও। আর যতই যাই বলো না, নাফিসা কিন্তু আমার স্ত্রী না। আর এখন একমাত্র ইসলামিক দৃষ্টিকোণ থেকে আমরা স্বামী স্ত্রী। সুতরাং তোমার আর আমার বিষয়টা কখনো নাফিসের সাথে তুলনার যোগ্য না। তুমি বড্ড হাসালে অরণ্য। আমাকে মাফ করো। নাফিসাকে তুমি কি করবে আমি জানি না। তবে এ সম্পর্কের বেড়াজাল থেকে আমি মুক্তি চাই। আমি কখনো তোমাকে মেনে নিতে পারব না। বলে কলটা কেটে দিলাম। দিন দিন জটিল সম্পর্কের বেড়াজালে আটকে যাচ্ছি। জানি না এর ভবিষ্যৎ কী। বলে আপাতত আবিরকে সবটা বলতে হবে। পরের দিন সকালে তৈরি হয়ে কলেজে গেলাম। ক্লাস নিলাম যথারীতি। তারপর আবিরের কাছে গেলাম। আবির তখনও ঘুমাচ্ছিল। আবিরের পাশে বসতে সে আমার দিকে তাকালো ঘুম ঘুম চোখে। আমি আবিরের মাথায় আলতো করে হাত রেখে বললাম, শরীর কেমন? এখন ভালো। আমার কিছু কথা ছিল। কথাগুলো শোনার পর তোমার যদি কষ্ট হয় আমাকে ক্ষমা করে দিও। আবির আমার হাতটা তার বুকে নিয়ে বলল, কী বলবে বলো? আমি মৃদু গলায় বলা শুরু করলাম। বুকটা কাঁপছিল বলার সময়, তবুও বলতে লাগলাম। বলতে বলতে কখন আঁতকে উঠছিলাম, কখনো স্থির হয়ে যাচ্ছিলাম। তবুও নিজেকে সামলে নিয়ে বলা শেষ করলাম। সব শুনে একটা দীর্ঘশ্বাস টেনে ছাড়লাম। আবির ততক্ষণে স্তব্ধ হয়ে আছে। আমার হাতের উপর যে হাতটা ছিল, সেটাও ইতিমধ্যে চলে গেছে। আবিরের চোখগুলো লাল হয়ে গেছে, মুখটা ফ্যাকাশে। আবির নিস্তবতায় বলে দিকে সে বিষয়টা স্বাভাবিকভাবে মেনে নিতে পারেনি।
আমার চোখ দিয়ে ততক্ষণে অশ্রু গাল বেয়ে পড়ছিল। আমি চোখের জলটা মুছে আবিরের দিকে তাকিয়ে মৃদু কণ্ঠে বললাম, "আবির, কিছু একটা বলো। আমি জানি তোমার খারাপ লাগছে, তবে আমি চেয়েছিলাম এই অতীতটা নিশ্চিত করে সামনে এগোতে। এই অতীতটা তোমাকে জানাইনি। আমার জায়গায় অন্য কেউ হলে একই কাজ করত। তবে অতীতটা সামনে আসায় তোমাকে না বলে পারলাম না। আমার ভুল হলে ক্ষমা করে দিও। তবু কিছু একটা বলো। এভাবে চুপ করে থাকলে বড্ড কষ্ট হয়।" বলে আবিরের হাতটা ধরলাম। আবির সাথে সাথে তার হাতটা আমার হাত থেকে ছাড়িয়ে নিয়ে বলল, "তুমি তো অন্য কারো স্ত্রী। তোমার হাত ধরাও ঠিক হবে না।" আর সব মেনে নিতাম। রিলেশন সবারই হয়। কিন্তু তোমার বিষয়টা এত জটিল, আমি মেনে নিতে পারছি না। অরণ্যের জায়গায় অন্য একটা ছেলে হলেও কষ্ট হতো না। ওর সাথে আমার সম্পর্ক গভীর। ওর সাথে এত কিছু আমি মানতে পারছি না। তার উপর তুমি এখনো অরণ্যের স্ত্রী। অরণ্য তোমার জীবনে আসতে চায়। আর তোমাদের একটা বাচ্চাও হওয়ার কথা ছিল। এটা ঠিক, অরণ্য যা করেছে ভুল করেছে। তবে সে তো তার ভুল বুঝতে পেরেছে। একদিন তুমি, একদিকে অরণ্য। আমি তো দোটানায় পড়ছি অপ্সরা। আমাকে নিয়ে এভাবে না খেললেও পারতে। আগে বললে হয়তো এত বড় সিদ্ধান্ত নিতাম না। আমি সত্যি মানতে পারছি না। আমার পক্ষে মানা বেশ কঠিন। আমি আবিরের কথা মৃদু হাসলাম। আশার আরেকটা ধূপ করে নিভে গেল। এটা হওয়ারই ছিল। কারণ আবির কোনো সুপারহিরো না। বাস্তবে সুপারহিরো নেই যে যারা হিরোইনের সব মেনে নিবে। বাস্তবটা বড়ই কঠিন। এর কশাঘাতকে প্রতিনিয়ত বলি হতে হয়। আমার হাসি দেখে আবির জিজ্ঞাসা করলো, হাসার মতো কি বললাম? হাসছ যে? তাহলে কি কান্না করা উচিত? আবির নিশ্চুপ। আমি পুনরায় বললাম, একটু আগে বলেছিলে অতীত নিয়ে মাথা ব্যথা নেই। অতীত যাই হোক মেনে নিবে। এর আগে বলেছিলে অতীত নিয়ে কোনো ভুলে না থাকলেও অতীতটা যদি আমাদের ভালো ভবিষ্যতের জন্য লুকিয়ে রাখে তাহলে সব মেনে নেবে। তোমার এই কথাগুলো মনে হয় হাসি পাচ্ছে? আমার তো এতে কোনো দোষ নেই। বিনা দোষে বারবার শাস্তি পেয়েছি। তবে শোনো, তুমি চাইলে বিয়ে ভেঙে দিতে পারো। আমার তাতে কোনো আসবেও না বা যাবেও না। আর আমি অরণ্যকে আমার জীবন থেকে মুছে ফেলবো। সে জীবনে না থাকবে, তুমিও থাকবে না অরণ্য। কারো খেলার পুতুল আমি না। আমি আমার জায়গায় পারফেক্ট। নিজেকে আমি বারবার ভাঙতে দেখেছি, বারবার গড়ে নিয়েছি। আমি এবারও গড়ে নিব, আরও শক্ত হব। এই মনের আবেগী জায়গায় আবারও প্রাচীর উঠবে, সেটা হবে আরও শক্ত। প্রাচীরের এপাশে থাকবো আমি। আমি যেখানে আমার মতো রাজ্য বিস্তার করব। আর প্রাচীরের ওপাশে থাকবে তুমি কি না জানি না। চাইলে আর আমার রাজ্যে প্রবেশ করতে পারবে না। অপ্সরা, তুমি ঠিকই বলেছিলে। আমি কথাগুলো যতটা সহজে বলছিলাম, বাস্তবতা তার ব্যতিক্রম। আমি চাইলেও মানতে পারছি না। আমি মানতে পারতাম যদি অরণ্যের জায়গায় অপরিচিত কেউ থাকতো। অরণ্য আমার ভাই আর তার বউ তুমি। এখানে চাইলেও আমি কিছু করতে পারবো না। আমার হাত পা বাঁধা। আমি এবার অট্ট হাসলাম। হালকা হেসে বললাম, ভালো থেকো। বলে উঠতে নিলাম। আবির আমার হাতটা টান দিয়ে বলল, আমাকে কি সময় দেওয়া যায় না? সম্ভব না। আজকে তুমি বিষয়টা মানতে দ্বিধা করছো, সেই দ্বিধা তোমার আজীবন থাকবে। সারা জীবনে তোমার কথা শুনতে হবে। আমি কেন এই পথ বেছে নিব না বলো? তিলে তিলে মরার কোনো ইচ্ছে আমার নেই। আমার জীবনে তুমি বা অরণ্য কারো স্থান নেই। আমার রাজত্বে আমি একাই বিরাজমান। আমি নিজেকে এর আগেও সামলে নিতে পেরেছি, এখনও পারবো। আর তোমার মাকে সবটা জানানো হয়নি। আজকে মাকে সবটা জানাবো। আমার পরিবার জানা বাকি, আমার পরিবারকেও জানাবো। সব মিলিয়ে বিষয়টা শেকড় থেকে শেষ করে নতুনভাবে নিজেকে গড়ব। সেখানে আমি ব্যতীত কারো স্থান নেই। ভালো থাকবে। কথাটা বলে বের হলাম আবিরের রুম থেকে। আবিরের রুম থেকে বের হতে অর্ণের সাথে দেখা। অর্ণ আমার পদ আটকে দিয়ে বলল, দয়া করে মাফ করে দাও। আমার তো ভুল হয়েছে। আমি স্বীকার করছি। আমি পদে পদে সেটা অনুধাবন করছি। কথাটা শোনার সাথে সাথে আমি অরণ্যের গালে কষিয়ে চড় দিয়ে বললাম, আমার সামনে যেন তোমার এ মুখ কখনো না আসে। বেয়াদব কুত্তা, আমার জীবন নরক করতে বিবেক বাঁধল না? যতই ভালোবাসতো আমাকে, তাহলে আমার সুখটা নষ্ট করতে না। তোমার বিয়ের পর তোমার জীবনে তো আমি ঝামেলা করিনি, কারণ আমি তোমায় ভালোবাসতাম। আজকে কেন তুমি আমার জীবনটাকে নরক করতে উঠে পড়ে লেগেছো? বলে অপর গালে আরেকটা চড় দিলাম। তারপর বললাম, তুমি জানো তোমার এই সামান্য আবেগ, সামান্য লোভে আমার জীবনে কি ক্ষতি হয়েছে? ভালোবাসার সাগরে হাবুডুবু খেয়ে আমাকে বাচ্চার মা বানিয়ে ফেলেছিলে। সেদিন তোমার সাথে যোগাযোগের কম চেষ্টা করিনি। কই ছিলে সেদিন তোমার ভালোবাসা? যেদিন আমার বাচ্চাকে খুন করতে হয়েছে, সেদিন অধিকার ফলাতে তো তোমাকে দেখিনি। আমি তোমাকে মন থেকে ঘৃণা করি। আবিরকে সবটা বললাম। আমার পরিবারকেও সবটা বলে এই নাটক আমি শেষ করব। আমাকে যতটা আবেগী ভাবো, প্রয়োজনে তার চেয়ে কঠিন হতে আমার সমস্যা হবে না। আমার জীবনের পাতাতে আর তোমাকে রাখতে চাই না। কথাগুলো বলে দৌড়ে বের হতে নিলাম। মা আমার হাতটা ধরে বলল, কী ব্যাপার অপ্সরা, কী হয়েছে? অর্ণকে চট দিলে কেন? আমি মাকে জড়িয়ে ধরে বললাম, আপনি আমার মায়ের মতো। আপনাকে বলতে পারছি না, বলার ধৈর্য আমার নেই। অর্ণ আর আবিরের কাছ থেকে বাকিটা জেনে নেবেন। কথাটা শেষ করে আমি বাসা থেকে বের হয়ে গেলাম। তারপর যে বাসায় কী ঘটেছে সেটা আমার জানা নেই। রিকশা নিয়ে বাসার দিকে রওনা দিলাম। বুকটা ফেটে যাচ্ছে। বারবার আমি মানুষ চিনতে ভুল করে ফেলি। যদি এখানে আবিরের দোষ নাই,
কারণ আমি হলেও বিষয়টা স্বাভাবিকভাবে নিতে পারতাম না। প্রতিটি কাজের একটা ভালো দিক থাকে। এই যে অরণ্যের আগমন হয়েছে, ভালোই হয়েছে। বিয়ের পর যদি অরণ্যের আগমন হতো, তাহলে হয়তো বেশি কষ্টের আগুনে জ্বলে পুড়ে মরতাম। আজকাল আমি বড্ড ইতিবাচক স্বভাবের হয়ে গেছি। প্রতিটা বিষয়ে ইতিবাচক দিকগুলোই বের করি। হালকা কষ্ট হচ্ছে, তবে একটা সাময়িক। রিকশায় বসে আকাশের দিকে তাকালাম। রাতের আকাশটা বড্ড সুন্দর। সে সাথে ধূলিকণায় মিশ্রিত বাতাস বইছে। এই আকাশের ডানা মেলে ওড়ার জন্য একটা পাখা দরকার। সে পাখার সন্ধান কই? মনে মনে এসব আওড়াতে আওড়াতে হাসতে লাগলাম। আজকাল বড্ড ছেলে মানুষি করি। চোখের কোণ বেয়ে অশ্রু ঝরাচ্ছে, সেদিকে আমার খেয়াল নেই। বাসায় এসে হাত মুখ ধুয়ে খেয়ে নিলাম। নিজেকে এতটাই স্বাভাবিক করে রাখলাম যে কিছু একটা হয়েছে সেটা কাউকে বুঝতে দিলাম না। খাওয়া শেষে নিজের মতো করে ঘরে এসে বসলাম। যখন একা খাটের কোণে বসলাম, তখন কান্নাটা বুক ফেটে আসলো। আমি চিৎকার দিয়ে মুখ হাত চেপে ধরে কাঁদতে কাঁদতে শুয়ে পড়লাম। আজকে নিজেকে বেশ ছন্নছাড়া লাগছে। নিজের পরিবর্তনটা নিজের কাছে অদ্ভুত লাগছে। একটা সময় এই আমি অরণ্যের জন্য রাতের পর রাত কান্না করতাম, ওকে পাওয়ার জন্য। আর আজকে ওকে আমি সহ্য করতে পারছি না। অরণ্য কেন জানি না আমি ক্ষমা করতে পারছি না। বারবার মনে হচ্ছে একে ক্ষমা করলে আমি শান্তি পাবো না। রাত তখন 11টা। আমার ফোনে কল আসলো। আবিরের মা কল দিয়েছে। আমি কান্না থামিয়ে কণ্ঠটাকে স্বাভাবিক করে হ্যালো বললাম। ওপাশ থেকে উনি বেশ মোলায়েম কণ্ঠে বলল, আমি জানি তোমার সাথে যা হয়েছে অন্যায় হয়েছে। মা, আবির তোমাকে আর চাচ্ছে না। আবিরের বিরুদ্ধে গিয়ে আমি তোমার কোনো সিদ্ধান্ত নিতে পারবো না। তুমি তোমার বাবা মাকে বুঝিয়ে বলো। আর আমি কষ্ট দিয়ে থাকলে মাফ করে দিও। আপনি কেন কষ্ট দিবেন? আমি ব্যাপারটা ম্যানেজ করে নিব। আর শোনেন, আবির আমাকে চায় না বলে ওকে ছেড়ে দিচ্ছি নি, কিন্তু তা নয়। বরং এখন আবিরকে আমি চাই না। আর আবিরকে এটা ভাবতে নিষেধ করবেন যে আমি অরণ্যের হয়ে যাব। আমি অরণ্যকে আমার জীবনে চাই না। সারা জীবন একা থাকবো, তবু অরণ্যকে চাই না। দুনিয়া একটা ছেলে অরণ্য থাকলেও তাকে আমি মেনে নিব না। ভালো থাকবেন। কলটা কেটে দিলাম। কথাগুলো বলতে পেরে একটু হালকা লাগছিল। এর মধ্যে অরণ্যের কল। অরণ্যর কলটা ধরে গালি দিতে যাব, এমন সময় ও বলে উঠল, অপরাজিতা, আমি আর তোমাদের জীবনে কাঁটা হয়ে দাঁড়াতে চাই না। আমি তোমাকে ভালোবাসি। তোমার সুখের পথ দুঃখে আনতে আর চাই না। তুমি চাইলে আমি কালকেই তোমাকে ডিভোর্স দিব। সময় মতো কাগজপত্র আমি প্রস্তুত রাখবো। অর্ণর কথা শুনে স্বস্তি পাচ্ছিলাম। আমি হালকা গলায় বললাম, ঠিকানা টেক্সট করো, কালকে আসতেছি আমি। কলটা কেটে খাটে হেলান দিলাম। কালকে নারকীয় অতীত থেকে মুক্তি পাবো ভেবে মনটা শত কষ্টের মধ্যে স্বস্তি লাগছিল। জানলার পর্দা সরাতে কালের আকাশটা দৃশ্যমান। এই আধার শুকিয়ে খুব শীঘ্রই আলোর রেখা খুঁজে মিলবে। হয়তো এই জীবন থেকে কয়েকদিন আগে বিয়োগ হয়েছে, তাতে আবেগের মোহ না থাকে। বাস্তবতা নিজেকে সামলে পেরেছি, এটাই অনেক। আবিরকে তো চিনতে পেরেছি। এসব যোগ বিয়োগের জীবনের অঙ্কগুলো ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম। সকালে উঠে অরণ্যের দেওয়া ঠিকানায় পৌঁছে গেলাম। সেখানে গিয়ে লক্ষ্য করলাম অরণ্য নেই। এদিক সেদিক তাকিয়ে অরণ্যকে খুঁজতে লাগলাম। কোথাও ওকে পেলাম না। বেশ অদ্ভুত লাগলো বিষয়টা। বেশ কয়েকবার ফোনে কল দিলাম, ফোন বন্ধ। রাগে মাথা ব্যথা শুরু করছিল। তবুও রাগটা দমিয়ে ঘন্টাখানেক অপেক্ষা করলাম। অপেক্ষা করার পর যখন অরণ্য আসলো না, সোজাসুজি কলেজে চলে গেলাম। রুটিনে 2টো ক্লাস করে বাসায় বিকেলে ফিরলাম। এর মধ্যে অরণ্য একবারও কল দেয়নি। আমি পুনরায় ওর নাম্বারে কল দিলাম, নাম্বার বন্ধ। বুঝতে পারছিলাম না অরণ্য কি নতুন চাল চালিয়েছে। অরণ্য ইদানিং বেশ গুটিবাজ হয়ে গেছে। কখন কি করে বসে তার গতিগতি বোঝা বড়ই কঠিন। আমি চুপচাপ পড়ন্ত বিকেলে আলো ছায়ায় খেলা দেখতে লাগলাম আর এগুলো ভাবলাম। এর মধ্যে ফোনটা বেজে উঠল। আবির কল দিয়েছে। আমি কলটা কেটে দিলাম। তারপর পরপর 3বার দিলে 3বারে কলটা কেটে দিলাম। চতুর্থবার কল ধরতে ওপাশ থেকে বলে উঠল, কেমন আছো? অনেক ভালো। কিছু বলবেন? হঠাৎ আপনি করে বলছে কেন? অপরিচিত কাউকে তুমি বলতে কমফোর্ট ফিল করি না। এত রাগ করে, এত ভাব করে কি ধরে এখানে আমার দোষ কোথায় বলতে পারো? দোষ তো তোমার, তুমি লুকিয়েছ। আমার জায়গায় যে কেউ হলে এটা মানতে পারতো না। তুমি কি এসব বলার জন্য কল দিয়েছো? তোমার খুঁত নিতে কল নিয়েছিলাম। খোঁজ নেওয়ার দায়িত্ব কি তোমাকে দিয়েছি? অপ্সরা, তুমি কখন থেকে উল্টোপাল্টা বলেই যাচ্ছ। আমি কি করেছি বলবে? আমার দোষটা কোথায়? এখানে সবচেয়ে বেশি কষ্ট আমিই পেয়েছি। আমার কাছে তুমি আড়াল করে কম ভুল করনি। তুমি তোমার স্বার্থটাই দেখেছো। আমাকে তো ১ম থেকে কিছু বলোনি। শুধু বলেছিলে তোমার জীবনে একটা অতীত আছে। এর বাইরে তো জানতাম না। অতীতটা যে এত নোংরা হবে সেটাও কল্পনা করিনি। তুমি অন্য কারো বউ, সেটা মানা কি আদৌ সম্ভব? তোমার যদি সম্পর্ক ফিজিক্যালিও হতো তবুও মেনে নিতাম। কিন্তু বিয়েটা মেনে নিতে পারছি না। আমি হালকা হেসে বললাম, দোষটা তোমার না আবির, দোষটা সমাজের। এখানে একটা মেয়ে বিয়ের আগে প্রেমিকের সাথে সম্পর্ক হলে সেটা কোনো সমস্যা হয় না। সেটা সবাই মানতে পারে। আর একটা মেয়ের বিয়ের পর সম্পর্ক হলে, ডিভোর্স হলে সেটা সমাজ মানতে পারে না। তখন মেয়েটার দোষ হয়। বৈধ সম্পর্ক ডিভোর্স হলে সমাজটা হাজারটা দোষ সে লেপ্টে দেয়। আর অবৈধ সম্পর্কে কিছু হলে সমাজ বলে বিয়ের আগে এসব এখন হয়। এখানে আমার দোষটা কোথায় বলো? অতীত ভুলে বাঁচতে চাওয়া কি ভুল? অতীতের গ্লানি মুছে সামনের দিকে এগিয়ে চলা কি আমার ভুল? যে অতীতের কোনো অস্তিত্ব নেই সেটা না বলে আমি ভুল করেছি। কতবার বলেছি
তোমাকে অতীতটা বলবো, তুমি তো বাধা দিয়েছো বারবার। আমার দোষটা কোথায় ছিল? যেদিন বাচ্চা পেটে আসার বারবার অন্যর সাথে যোগাযোগের চেষ্টা করেছি, ব্যর্থ হয়েছি। কত মেসেজ তাকে দিয়েছি সেটার হিসাব কি তুমি জানো? অস্থির হয়ে উপায় না পেয়ে নিজের বাচ্চা নিজে হাতে খুন করছি। হ্যাঁ, আমি স্বার্থের জন্য আমার বাচ্চা খুন করছি। কারণ তা না হলে সমাজ আমাকে নষ্টা বলতো, আমার বাচ্চাকে জারজ উপাধি দিত। তখন কেউ আমার আর অরণ্যের বিয়ের কথাটা বলতো না। এটা বলতো না যে আমার বাচ্চাটা পবিত্র। তখন শুনতে হতো আমি অকাম করে পেট বড় করেছি। হ্যাঁ, আমি স্বার্থপর। দিনের পর দিন একজনকে ভালোবেসে 10টা বছর পার করার পর তার হাতে পায়ে ধরেও তাকে পাইনি। হ্যাঁ, আমি স্বার্থপর। কারণ অন্যের জন্য একের পর এক ভালো বিয়ের প্রস্তাব রিজেক্ট করে অন্যের জন্য অপেক্ষা করেছিলাম। হ্যাঁ, আমি স্বার্থপর। অন্যের জন্য নিজের আত্মসম্মানটা একটা সময় বিলিয়ে দিয়েছিলাম। আর বাকি রইল বিয়ে। যে বিয়ের কোনো অস্তিত্ব প্রমাণ ছিল না, সেখানে আমি অতীতটা বর্তমানকে এনে কিভাবে ডিভোর্স দিব? যে বিয়ের কথা পরিবার জানতো না, সে সময় যে পরিস্থিতিতে পরিবারকে বলার মতো কোনো সাহস ছিল না আমার। আমার কাছে কোনো প্রমাণ ছিল না যে বিয়ের বিষয়টা নিয়ে অন্যের সাথে লড়বো। আর সে সময় সবাই প্রমাণ চাইতো। প্রমাণ দিতে না পারলে দোষটা আমার ঘাড়ে এসে পড়তো। পরিবারকে আর ছোট হতে হতো। আর আমি ছিলাম এক জলে ভাসা নৌকা, যার কোনো শক্ত ভিত্তি ছিল না, যে একা একা লড়বে। বলাটা খুব সহজ, তবে করাটা কঠিন। আমার পরিবার আছে, আমি তাদেরকে এত কষ্ট দিয়েছি, এসব নিয়ে বলবো? তাদের কথা ভেবে অতীত ভুলে সামনে এগোয়েছি। আমি তো আবার সে অতীতের সামনে এনে বাবা মাকে কষ্ট দিতে পারি না। হ্যাঁ, আমার একটা ভুল হয়েছে। আমার উচিত ছিল অরণ্যকে ডিভোর্স দেওয়া। সেই সময়টা ডিভোর্স দেওয়ার মতো কোনো পরিস্থিতিতে আমি ছিলাম না। তবে এত বছর পর নিজেকে যখন আমি গুছিয়ে নিয়েছিলাম, তখন এসব অতীত আমি পুরোপুরি ভুলে গেছিলাম। সে অতীত সামনে এনে বর্তমান নষ্ট করতে চাই না। অন্য যদি সামনে না আসতো, এ অতীত বিলীন হয়ে থাকতো। তুমি ঠিকই বলেছিলি, আমি স্বার্থপর। শুধু আমি না, দুনিয়ার সবাই স্বার্থপর। সবাই নিজেকে ভালো রাখার জন্য স্বার্থপর হয়। সবাই হতে পারলেও আমি কেন পারবো না? অন্য নিজের স্বার্থে তখন দেখেছে, তখন অরণ্যের দোষ ছিল না। আর এখন আমি আমার স্বার্থ দেখছি, তাতেই দোষ? শোনো, আমি স্বার্থপর হলেও সেটা সীমিত পরিসরে। অন্যের মতো অন্ধ হয়ে নিজের স্বার্থ খুঁজি না। আমি যদি অন্ধ হয়ে নিজের স্বার্থ খুঁজতাম, তাহলে তোমাকে আমার জমে থাকা সব অতীত না জানিয়ে অন্যের সাথে কৌশলে সব শেষ করতে পারতাম। আমি কিন্তু তা না করে নি। আর তোমাকে তো বিয়ের জন্য জোর করিনি। মা বলেছে তুমি আমাকে চাও না। আমি তো কোনো অনুগ্রহ তোমার মাকে করিনি। তাহলে এখন আমাকে এসব কেন বলা হচ্ছে? আমি কি তোমাকে এসবের জন্য কোনো কথা শুনিয়েছি নাকি কিছু বলেছি? তাহলে আমাকে কেন বলা হচ্ছে? আবির বেশ রাগী গলায় বলল, তোমাকে কল দেওয়াই আমার ভুল হয়েছে। তবে কল দিয়েছি আরেকটা কারণে। অর্ণ কোথায়? তোমার সাথে দেখা করার জন্য গিয়েছিল, এখনো আসেনি, ফোন বন্ধ। আমি কি জানি সে কোথায়? আমার সাথে তো তার দেখা হয়নি। ডিভোর্স দিবে বলে লাপাত্তা। আমাকে আর অরণ্যকে বিষয় নিয়ে কল দিবা না। অন্য বিষয় নিয়ে তুমি জড়িয়ে আছো বলেই তোমাকে কল দিয়েছি। আমি জড়িয়ে নিই। অর্ণর দেখা পেলে বলো আমার ডিভোর্স দরকার। সেটা যেন তাড়াতাড়ি দেয়। আমার অরণ্য কোথায় সেটা জানা দরকার। ভালো থেকো। বলে কলটা কেটে দিলাম। ফোনটা কেটে জানলায় গ্রিল ধরে বাইরের দিকে তাকালাম। পৃথিবী বড়ই অদ্ভুত। এখানে অতীত ভোলা গেলেও অতীত থেকে বাঁচা যায় না। সেই সাথে ভাবতে লাগলাম অরণ্যকে। কেই বা সে আমাকে আসতে বলে আসলো না? ফোনটা বন্ধ করলো। আবিরের কথায় মনে হলো অরণ্যকে না পাওয়ার ব্যাপারে আমাকে সন্দেহ করছে। তবে অরণ্য এখন কোথায় সেটা একটা রহস্য। আমি ফোনটা হাতে নিয়ে অরণ্যের নাম্বারে কল দিলাম। অরণ্য ফোন এখনও বন্ধ। ফোনটা রেখে জানলা দিয়ে বাইরে তাকালাম। এর মধ্যে বাবা পিঠে হাত রেখে বলে, কী হয়েছে, মন খারাপ? এনগেজমেন্ট হওয়ার পর থেকে খেয়াল করলাম মুখ গোমড়া করে রাখো। আমরা তো তোমাকে জোর করে কিছু করতে বলিনি। তোমার পছন্দের সবটা হয়েছে, তাহলে এত মুখ কালো কেন? কিছু নিয়ে চিন্তিত? এর মধ্যে মার ঘরে ঢুকে বলল, 2 দিন পর বিয়ে, এখন কি নিয়ে চিন্তা করছিস? চিন্তা করে দুদিনে মুখের কি অবস্থা করছিস দেখেছিস? চোখের নিচে কালো দাগ গাঢ় হয়ে গেছে। কি হয়েছে তোর? মায়ের জোরালো কণ্ঠ শুনে বাবা বলল, অপসর মা, চুপ করো তো। চেঁচামেচি করো কেন সবসময়? চেঁচামেচির কিছু হয়নি, আর এত উত্তেজিত হওয়ারও কিছু হয়নি। ও অবুঝ না, যথেষ্ট বয়স হয়েছে, হয়তো কোনো ব্যাপারে চিন্তিত। আগে শুনতে দাও কী হয়েছে। এর আগে চিৎকার করে বাসায় মাথায় তুলছো কেন? চিৎকার কি আমি সাধে করি? এত বড় মেয়ে কেন ঘরে সবাই কথা জিজ্ঞাসা করে, যতই চাকরি করুক। বিয়ে না হওয়া পর্যন্ত মানুষের মুখ তো আর আটকে রাখতে পারবো না। বের হলে মানুষ একটাই কথা বলে, মেয়েকে বিয়ে দিবেন। বয়স তো 27 পার হয়ে 28-এ পড়তে বেশি দিন নেই। মায়ের কথা শুনে আমার কেন জানি না হালকা রাগ জমলো। একটু বেশ কটু গলায় বললাম, বিয়ে জরুরি? তবে একটা মেয়ের জীবনে তো বিয়েটাই সব না মা। যারা তোমাকে আজকে এসব জিজ্ঞাসা করছে, তারা কয় বেলা তোমার বাসায় খাবার দিয়ে যায়? মানুষের কথায় কান দিয়ে নিজের মতো চলো। তোরে বুঝিয়ে লাভ হবে না। সেই 4 বছর যাবৎ বুঝাচ্ছি। ইদানিং তোর হাবভাব ভালো না। আবিরের সাথে অরণ্য আসলো কী জন্য বাসায়? এত কিছুর পর তুই আবিরের সাথে অরণ্যকে বাসায় আনার সাহস দিলি কী করে? তোকে এই কয়দিন কিছুই বলিনি, তাই ভাবিস না আমি কিছু বুঝি না। তোর মধ্যে কী চলছে জানি না, তবে কিছু একটা হচ্ছে সেটা টের পাচ্ছি। আমার পেটের থেকে তুই হয়েছিস, এটা মনে রাখিস।
মা তুমি একটু বেশি বেশি করছো না? এত বলার কেসে আমি কি কচি বাচ্চা যে নিজের সিদ্ধান্ত নিতে পারবো না? নিজের পায়ে দাঁড়িয়েছি, যথেষ্ট ম্যাচিউর। আমার ব্যাপারে আমাকেই ভাবতে দাও। এখানে এত কিছু টেনে আনার তো কিছুই দেখছি না। আর কিছু হলেই তো জানাবোই। সময় তো আমিও বলবো। এখন আপাতত আমাকে একা থাকতে দাও। একা থাক, সমস্যা নেই। আজকে আবিরের মাকে কল দিয়েছিলাম বিয়ের ব্যাপারে তোর কাছ থেকে জেনে নেওয়ার জন্য। কি হয়েছে বল। মা অস্থির হইও না, আমি সময় মতো বলবো। আমাদের কথা কাটাকাটি দেখে বাবা মাকে থামিয়ে দিয়ে বললো, থামো। অপসরা যথেষ্ট বড়, নিজের ব্যাপারটা বোঝার ক্ষমতা আছে, ওকে ওর মতো ভাবতে দাও। যাই হোক, সেটা ভালোর জন্যই হবে। আর অপসরা, আমি আর তোমার মা তোমাকে বকলে সেটা ভালোর জন্য। তুমি অনেক বড় হয়ে গেলে আমাদের কাছে, এখনো সেই ছোট্ট পড়েই আছো। মনের কথা বোঝাপড়া বলার মতো হলেও বলো। এভাবে চুপ করে থাকলে আমাদের একটু খারাপ লাগে। আমি হালকা হেসে বললাম, বাবা আমি জানি তোমরা যা করো আমার ভালোর জন্য, তবে এটা নিশ্চিত করতে পারি আমি যদি কোনো সিদ্ধান্ত নেই সেটা অবশ্যই আবেগে পড়ে নিব না। সব কিছু বিবেচনা করে। আর মা, মানুষের কথায় তো জীবন চলে না, আর থেমেও থাকো না। মানুষকে প্রাধান্য না দিয়ে নিজেকে দাও। আমার জন্য চিন্তা হয় জানি, তবে এতটা চিন্তা করো না যেটা করতে গিয়ে তোমাদের উপর মানসিক চাপ বাড়বে। শুধু আমার জন্য দোয়া করো। দোয়ায় আমাকে আর সুন্দর সহজ রাস্তা দেখাতে পারে। আপাতত কিছু বলতে পারছি না, খুব শীঘ্রই বলবো। কথাটা শেষ করতে মা আর বাবা দুজনেই জড়িয়ে ধরে একসাথে বলল, মা রে, দোয়া চাইতে হবে না। আমাদের দোয়া তুই সবসময় থাকিস। আর হাসি মুখটা আমরা দেখতে চাই। আমি মাকে আর বাবাকে দুই বাহু দিয়ে জড়িয়ে ধরলাম। বাবা মাকে জড়িয়ে ধরার মধ্যে অসম্ভব প্রশান্তি কাজ করে, যেখানে সব দুঃখ স্নান হয়ে যায়। আস্তে আস্তে বিকেল গড়িয়ে সন্ধ্যা, সন্ধ্যা গড়িয়ে রাত নামলো। রাতের ব্যাপারটা একটু অন্যরকম। একটা সময় ভীষণ একাকিত্ব গ্রাস করছে। হতাশায় থাকা সময়ে রাতটা সবচেয়ে বেশি দীর্ঘ মনে হয়। সেদিন এটা সেটা করে চলে গেল। রাতের প্রতিটা সেকেন্ড যেন দীর্ঘ সময় জানান দেয়। তখন শ্বাস নিতে কষ্ট হয়। যন্ত্রণা তখন ঘিরে ধরে। শূন্য ঘরে শুধু আমি। এই দেওয়ালগুলো যেন হাহাকার করে ওঠে। রাতের বেলা মনটা ভীষণ অবাধ্য সে। চাইতে অতীতে ঘোরাঘুরি, আবার কখনো অনিশ্চিত ভবিষ্যতের কথা চিন্তা করে ব্যাকুল। আমার মনে প্রশ্নের ঝড় বইছে, সাথে সাথে প্রশ্নটা হাজারটা প্রশ্নের উত্তর মেলানো ব্যর্থ। চোখ বন্ধ করতে যেন অতীতের সময়গুলো চোখে এসে উপস্থিত। চোখও বন্ধ করতে পারছি না সে সাথে ঘুমাতে। এই কালো অধ্যায়ের সমাপ্তি কবে ঘটবে, শুধু এই প্রশ্ন মনে চলছে। আর আবারও হতাশায় ডুবে গেলাম। হতাশায় ডুবে গিয়ে পরক্ষণে নিজেকে সামলে নিলাম। শক্ত প্রাচীর দিয়ে নিজেকে আবদ্ধ করলাম। তারপর খুব সাহস করে চোখটা বন্ধ করলাম। চোখ বন্ধ করলে অতীতে ভেসে উঠল চোখের পাতায়। আর আমি সে অতীতের সাথে লড়াই করতে করতে কখন যে ঘুমিয়ে গেলাম খেয়াল নেই। সকাল হলো নতুন ঘটনার সূচনা দিয়ে। সেই ঘটনার সাথে না চাইতে জড়িয়ে গেলাম। সেই সাথে আরও কতগুলো প্রশ্নের উদ্ভব ঘটল এবং রহস্য জেগে বসল। সকালে উঠতে মা আমার রুমে আসলো। মায়ের মুখটা হাসিমাখা। মনে হচ্ছে হালকা রোদ্দুর মায়ের মুখে লেপ্টে গেছে। মায়ের মুখটা দেখে কেন জানি না প্রশান্তি লাগছিল। আমি মায়ের দিকে তাকিয়ে বললাম, কিছু বলবে? এত খুশি দেখাচ্ছে ব্যাপারে? খুশি হওয়ার তো কারণ আছে। আর তুই কত বেলা করে উঠছিস দেখছিস? ঘড়ির দিকে তাকিয়ে দেখ কয়টা বাজে। মায়ের কথায় দেওয়াল ঘড়ির দিকে তাকালাম। ১১টা বাজে। এত বেলা করে উঠছি কীভাবে বুঝতেই পারছি না। সারারাত ঘুম হয়নি। তাই সকালের দিকে ঘুম জেগে বসছিল। মা আমার পাশে হাসতে হাসতে বলল, আবিরের মা এসেছিল। উনি চাচ্ছে আবির সুস্থ হওয়ার আগে তোর সাথে বিয়েটা সেরে ফেলতে। নাকি প্রোগ্রাম করবে। আমি আর অমত করিনি। তোকে ডাকতে নিছিলাম, আবিরের মা বলল ঘুমাচ্ছে তাই ডাকিনি। আমিও আর ডাকিনি। নাক ফুল দিয়ে গেল। আর একটু আগে বাসা থেকে গেল। মায়ের কথা শুনে একটু অদ্ভুত লাগছে। যেখানে গতকাল আবির এই বিয়ের বিপক্ষে ছিল, আবিরের মা চাচ্ছিল না বিয়েটা হোক, সেখানে আজকে কেন মা এসব বলছেন। কিছুটা অবাক হচ্ছিলাম। মনে প্রশ্ন জাগলো দমিয়ে নিয়ে মায়ের দিকে তাকিয়ে বললাম, আর আবির কি বলছে? তোমার সাথে কি আবিরের কথা হয়েছে? মা, আমার সাথে তো কথা হয়নি। আবিরের মা বলল আবির রাজি। আর আবিরের অমতকে কেন করবে? সে তো নিজেই তোকে পছন্দ করছে। হাত মুখ ধুয়ে খেতে বস। অনেক বেলা হয়েছে, কয়দিন পর তোর বিয়ে। এখন একটু নিজের শরীরের যত্ন নিতে হবে। নিজেকে একটু গুছিয়ে নে। চোখে মুখের কি অবস্থা, পুরো শেষ। একটু রূপচর্চা তো করতে পারিস। এখন যদি নিজেদের প্রতি এত অবহেলা করিস, তাহলে নিজের যত্ন নিবি কি করে? আগে নিজেকে সুন্দর কর। ভেতরে বাইরে সবকিছু সুন্দর লাগবে। নিজেকে পরিপাটির মধ্যেও দেখবি অদ্ভুত একটা শান্তি আছে। তোর হাসি মুখটা আমি সবসময় দেখতে চাই রে মা। তাড়াতাড়ি উঠে খেতে আয় এবার। তোর পছন্দের আলুর পরোটা বানিয়েছি। কথা বলতে বলতে মা রুম থেকে বের হলো। মা বের হতে আমি আবিরের মাকে কল দিলাম। ওপাশ থেকে উনি কলটা তুললেন। হ্যাঁ, ঘুম থেকে মা, ঘুম থেকে উঠছো? হ্যাঁ। আচ্ছা মা, আপনি কি আমাদের বাসায় এসেছেন? বিয়েটা নাকি হচ্ছে? আপনি নিজেই তো বিয়েটা ভেঙে দিয়েছিলেন। তাহলে আবার কি এমন হলো যে নাকফুল দিয়ে গেলেন? আমি তো বুঝতেই পারছি না। মা হাসতে হাসতে বলল, আবির বিয়েতে রাজি হয়েছে। আর মা, যা হয়েছে
আমাদের তাতে কোনো মাথা ব্যথা নেই। এখন যত তাড়াতাড়ি হোক বিয়েটা হয়ে যায়। মা অরণ্যকে ডিভোর্স দেওয়ার আগে কোনো স্টেপ নিতে চাচ্ছি না। আর আবিরের সাথে আমার কথা বলা আছে। আমি আপনাকে এ বিষয়ে মতামত পরে দিচ্ছি। নতুন করে মতামতের কি আছে? আবির ১ম এ বুঝতে পারেনি তাই এমন বলছিল। এখন বুঝতে পেরেছে বিষয়টা তাই সব মেনে নিছে। সমস্যা নেই। তুমি আবিরের সাথে কথা বলো। আমি কলটা কেটে আবিরকে কল দিলাম। আবির কলটা ধরল। পূর্বের ব্যবহারের জন্য দুঃখিত। আমি তখন মানতে পারছিলাম না। সব দিক থেকে বিবেচনায় মনে হলো আমার তোমার সাথে এমন করা উচিত হয়নি। কারণ তুমি যে অবস্থায় যা করেছো সেটা তোমার দিক থেকে সঠিক। আমি সবকিছু চিন্তা করে মাকে জানিয়েছি। মাও তোমাকে অন্তত পছন্দ করে। তাই বিষয়টা নিয়ে আর কোনো অমত করেনি। তোমার মতামত জানতে চাই। ভুল মানুষ করে আমিও করেছি। সব ভুল কি এক হতে পারে না আমরা? আমি আবিরকে কি বলবো বুঝতে পারছিলাম না। আবিরকে হালকা সন্দেহ হচ্ছিল। তবুও একটি বিশ্বাস করতে মন চাইল। আর আজকাল যা হচ্ছে তাতে সন্দেহের জিনিসটা হয়তো মনে আঁকড়ে ধরছে। আমি কি উত্তর দেবো বুঝতে পারছিলাম না। চুপ হয়ে গেলাম। আবির হ্যালো, হ্যালো শব্দ কানে আসতে আমি হালকা গলায় বললাম, "অরণ্যকে আগে ডিভোর্স দিতে হবে, তারপরে বিয়ে করতে হবে। কিন্তু অরণ্যকে তো পাচ্ছি না। ডিভোর্স কি করে দেব? আর কাগজপত্রও পাচ্ছি না।" "অপ্সরা এত অস্থির হইও না। অরণ্য কবে বিয়ে করছিল সেটা মনে আছে তো? আমি উকিলের সাথে কথা বলছি। কাগজ ছাড়া ডিভোর্সের ব্যবস্থা করে নিব। যেদিন ডিভোর্স করাবো সেদিনে ডিভোর্সের আগে হবে, তারপর বিয়ে। তুমি চিন্তা করো না একদম। আর আমি তো তোমার বাসায় যেতে পারবো না। তোমাকে বিয়ের দিন আমার বাসায় আসতে হবে। সে না হয় আসা যাবে। তবে বিয়েটা কেমন জানি গোলেমেলে লাগছে। তোমার জীবনে অনেক নেতিবাচক বিষয় ঘটেছে। তাই তুমি সবকিছু এখন সহজভাবে নিতে পারছো না। কালকে তোমার কথাগুলো শোনার পর এই সিদ্ধান্ত নিয়েছি। গোলেমালে লাগার তো কিছু দেখছি না। খাওয়া-দাওয়া করেছো? না, মাত্র ঘুম থেকে উঠলাম। খালি পেটে আছো, তাই বিষয়টা গোলমালে লাগছে। খাওয়া-দাওয়া করো, সব ঠিক হয়ে যাবে। আর আমাকে ক্ষমা করে দিও। বিষয়টার সাথে, সাথে মানতে পারিনি। তাই কি থেকে কি করেছি জানি না। আমি তোমাকে অনেক ভালোবাসি। সব মিলিয়ে তোমাকে আর অসম্মান করব না। আমাকে কি ক্ষমা করে দেওয়া যায় না? আবিরের কথাগুলো বেশ সাবলীল। মনে, মনে ভাবলাম আবিরের জায়গা থেকে আবির এতটাও ভুল ছিল না। সে ভুল বুঝেছে। তাকে তো একটু সুযোগ দিতেই পারি। আর এবার তো সবটা জেনেই আমাকে মেনে নিছে। এখানে ও পরবর্তীতে কোনো কথা শোনাতে পারবে না। আবিরের মাও সবটা জানে। তারা যদি অতীত মেনে আমাকে মেনে নিতে পারে তাহলে অসুবিধা কোথায়? হালকা গলায় বললাম, "আমার কোনো ত্রুটি ছিল তোমাকে ১ম এ বলিনি এজন্য দুঃখিত। চলো মান অভিনয়ের পালা মিটিয়ে নেই আর নাকফুলটা দেখো পছন্দ হয়েছে কিনা।" আমি মুখে হাই তুলতে বলতে, "আচ্ছা রাখলাম, পরে কথা হবে।" মনটা বেশ প্রশান্ত লাগছিল। সবকিছু আবার ঠিক হতে চলল। এত কাহিনী হওয়ার পর ইতিবাচক দিক হলো, এখন আবির আমার সব জেনেও আমাকে মেনে নিয়েছে। আর তার মাও। এখানে আমার কোনো ভুল বা মিথ্যে থাকবে না। হাত মুখ ধুয়ে ডাইনিং টেবিলে বসলাম। মা পরোটা নিয়ে এসে বলল, "তোর পছন্দের আলুর পরোটা করেছি।" আমি পরোটা খেতে, খেতে বললাম, "মা, আবিরের মা নাকফুলটা দিয়ে গেছে, দাও তো।" মা আমার সামনে নাকফুলটা আনলো। আমি নাকফুলটা দেখার সাথে, সাথে আঁতকে উঠলাম। কারণ এটা সে নাকফুল যেটা অরণ্য আমাকে দিয়েছিল। এই নাকফুলটা আবিরের মা কোথায় পেল? কারণ নাকফুলটা আমি অরণ্যকে ফেরত দিয়েছিলাম ৪ বছর আগে। আর এই নাকফুলটা কেনই বা দিল? খাবার আটকে যেতে লাগলো। খুব বেশি খেতে পারলাম না। নাকফুলটা নিয়ে ঘরে এসে আবিরকে কল দিলাম। আবির নাকফুলটা তো অরণ্যর। এটা মা পেল কি করে? অপ্সরা কি বলছো? এটা মায়ের নাকফুল। অরণ্য হতে যাবে কেন? আমার স্পষ্ট মনে আছে এই নাকফুলটা আমি ৪ বছর আগে অরণ্যকে ফেরত দিয়েছিলাম। অপ্সরা ডিজাইন হয়তো এক, কিন্তু অরণ্যের নাকফুল এটা না। আর তুমি নিজেই অরণ্যের সাথে মধ্যে ডুবে আছো। নিজেকে সামলাও। নিজের প্রতি আস্থা রাখো। সবকিছুতে সন্দেহ আর কারণ খুঁজতে গেলে ভালো থাকবে না। আর আজকে কি ক্লাস আছে তোমার? ক্লাস নেই। তাহলে বিকেলে এসো। হ্যাঁ, আসবো। কলটা কেটে দিলাম। সত্যি, সত্যি তো এক ডিজাইনের নাকফুল হতে পারে? আমি সত্যি একটু বেশি কারণ খুঁজে বেড়াচ্ছি। যা হবে ভালোর জন্য হবে। কথাটা মনে, মনে বলে দীর্ঘশ্বাস ছাড়লাম। তবে অরণ্য কোথায় গায়েব হলো সেটা ভাবার বিষয়। এমন সময় ফোনে অচেনা নাম্বার থেকে কল আসলো। আমি কলটা তুলতে একটু বিস্মিত হলাম। কারণ কলটা দিয়েছে নাফিসা। নাফিসার কলটা ধরতে জিজ্ঞাসা করলো, "অরণ্য কোথায়? অরণ্যকে কোথায় গুম করে রেখেছো?" বেশ রাগী গলায় জবাব দিলাম, "আমি কি করে জানবো অরণ্য কোথায়? আর এভাবে কথা বলছো কেন? আমি কি কোনো চুরি ডাকাত নাকি যে জলজ্যান্ত একটা মানুষকে গুম করে দিব?" তোমার সাথে কথা বলার পর থেকে অরণ্যের ফোন বন্ধ। যখনই শুনছে আমি অরণ্যের জীবনে ফিরতে চাই, তখন থেকে আমার জীবন থেকে অরণ্যকে দূরে সরাতে তাকে গুম করে দিয়েছো? আপনার জীবনে আপদটা চলে গেছে আরও খুশি হতাম। দুঃখের বিষয় আপদটা এখনো আমার ঘাড়ে চেপে ধরতে বসেছে। আমি হাঁপ ছেড়ে বাঁচি, আপনি আর অরণ্য এক হলে। তাড়াতাড়ি দেশে এসে আপদ নিয়ে যান। আপদকে খুঁজে বের করে নিজের করে নেন। শুধু, শুধু আমাকে কল দিয়ে আপনার মূল্যবান সময় নষ্ট করবেন না। কারণ আমি অরণ্য খোঁজ জানি না। আর আমার কোনো ঠেকাও পড়েনি অরণ্যকে লুকিয়ে রাখার। আর অন্য কোনো বাচ্চা না চকলেটের লোভ দেখিয়ে লুকিয়ে রাখবো। নাভিসা আমার কথা শুনে হালকা হেসে বলল, "তোমাদের মতো মেয়েদের চকলেটের লোভ দেখাতে হয় না। শরীর আছে কী করতে?
কীভাবে একটা বিবাহিত ছেলেকে পটিয়ে নিজের করতে হয় সেটা ভালো করেই জানো। লোভ দেখে হাতিয়ে নেওয়ার চেষ্টা। নাফিসের কথা শুনে শরীরটা কাঁপছিল। তবুও একটা হাসি দিয়ে বললাম, আমি দেখেছি কীভাবে স্বামী রেখে বিদেশে চলে যেতে হয়। আর বাকি রইল আপনার স্বামী, তার চরিত্রের উপর এটুকু ভরসা নেই আপনার? অন্যের চরিত্রে এত নড়ে একটা মেয়ের সামান্য লোভ দেখানো নষ্ট হয়ে যায়, এমন স্বামী বাধাই করে রাখেন। আপনার স্বামীর চরিত্র ফুলের মতো পবিত্র, আর আপনার চরিত্রে ব্যাখ্যা না হয় দিলাম, কারণ সেটা আপনি ভালো করে জানেন। আপনাকে তুলনা করার কোনো উপমা পাচ্ছি না, তাই চুপ করে রইলাম। নাফিসা রেগে কঠোর গলায় বলল, একদম উল্টোপাল্টা কথা বলো না, মুখ সামলে কথা বলো। আমি বললেই দোষ, আর আপনি যখন বললেন, আর আপনাকে তুমি বলার অধিকার বা পারমিশন কে দিয়েছে? আমাকে আপনি করে বলবেন, আর দ্বিতীয়বার কথা বললে ভেবে বলবেন। আপনি বলে যাবেন আর আমি ছেড়ে দেবো, এটা একটা ভাববেন না। অবলা নারী আমি না, নিজের সাথে লড়াই করে সংগ্রাম করে বড় হয়েছি। কিভাবে কোনটা সামলাতে হয় সেটা যথেষ্ট জ্ঞান আছে। অর্ণকে পাচ্ছেন না, দেশে এসে থানায় যান। থানায় জিডি করুন, মামলা করুন, আমাকে কল দিয়েন না। আমি তো হারানো মানুষকে ফিরিয়ে দেওয়ার এজেন্সি খুলে বসিনি। আর একবার যদি কল দিয়ে বিরক্ত করা হয়, সরাসরি থানায় গিয়ে হ্যারাসমেন্টের মামলা করব। মাথায় রাখবেন বিষয়টা। নাফিসের রাগটা প্রবল হলো। রাগে আরও জোরে চেঁচিয়ে বললাম, তোমার সাহস তো কম না, জানা তা বলছো? আমি কথা আটকে দিয়ে বললাম, এখনও তো বলা শুরু করিনি। ভালোভাবে বলা শুরু করলে টিকতে পারবেন, রাতের ঘুম হারাম হয়ে যাবে। এর চেয়ে বরং ফোনটা কেটে শান্ত হয়ে সমাধান বের করুন। অর্ণকে খুঁজে বের করার চেষ্টা করুন, ভালো থাকবেন বলে কলটা কেটে দিলাম। জানি না তারপর নাপিসে কী হয়েছিল। কল কাটার আগে রাগে রেগে নিঃশ্বাস নেওয়ার শব্দ পাচ্ছিলাম শুধু, কিন্তু অর্ণ কোথায় আছে সেটাও ভাববার বিষয়। হুট করে বাক সত্যা গেল। আজকাল সব কিছুতে অদ্ভুত রহস্য খুঁজে চাই, না চাইতে যেন রহস্য জড়িয়ে পাই। নাকফুলটা হাতে নিলাম আবার। যতবারও নাকফুলটা এপিট ওপিট করে দেখছিলাম, ততবারে মনে হচ্ছিল এটা অরণ্যর সেই নাকফুলটা যেটা আমাকে ওর সাথে এনগেজমেন্ট হওয়ার পর দিয়েছিল, কিন্তু পরবর্তীতে বিয়ে ভেঙে যাওয়ার পর আমার পরিবার তা ফেরত দিয়েছিল। একই নাকফুলের দুটো নাকফুলে এতটা মিল পাচ্ছি কেন জানি না, মনে হচ্ছে আমি কোনো ভুল পদক্ষেপ নিচ্ছি। নাকফুলটা ধরে হাজারবার কথা ভাবছিলাম, এমন সময় ভাবি এসে ধাক্কা দিল। কী ব্যাপার ননদিনী, নাকফুল হাতে নিয়ে কোন জগতে হারালে? এত কি ভাবছো, নাকি আবিরের সাথে কল্পনায় রোমাঞ্চ করছো? ভাবির কথার ভাবনার জগৎ থেকে বের হলাম। হালকা এসে বললাম, আরে ভাবি কি যে বলো না, তেমন কিছু না, নাকফুলটা দেখছিলাম। ভাবি আমার হাত টেনে নাকফুলটা ভাবির হাতে নিয়ে বলল, এ তো ডায়মন্ডের নাকফুল। তবে ডায়মন্ডের নিচের দিকে ডাটায় এত এলোমেলো দাগ কেন? ভাবির কথাটা শুনে আমার বুকের ভেতরটা কেঁপে উঠল। আমি ভাবির হাত থেকে নাকফুলটা নিয়ে নাকফুলের নিচের দিকে তাকালাম, আর বুঝতে পারলাম এটা অরণ্যের নাকফুল। কারণ অরণ্যের নাকফুলটা দেওয়ার পর ডাঁটাটা বড় হওয়ার পর আমি ছুরি দিয়ে কেটে ছোট করতে চেয়েছিলাম। এটা ডাঁটার নিচের দিকটায় বেশ কয়েকটা দাগ পড়েছিল, তবে কাটতে ব্যর্থ হয়েছিলাম। বুঝতে আর বাকি রইল না এটা সেই নাকফুল। আর আমার সাথে যা হচ্ছে সেটা একটা খেলা। এই খেলার মুখ্য গুটে আমি, যাকে বারবার চেক দিচ্ছে সবাই। আমার মুখটা ফ্যাকাশে হয়ে গেল। আমার আঁধারে নিমজ্জিত মুখটা দেখে ভাবি বলল, "কি হলো তোমার? কোথায়, কোন জগতে হারিয়ে গেলে? তোমাকে বড্ড অচেনা লাগে। বিয়ের পর থেকে কখনো তোমাকে এভাবে দেখিনি। কি হয়েছে বলো তো অপ্সরা? কিছু নিয়ে কি চিন্তা করছো?" আমি নিজেকে স্বাভাবিক করে বললাম, "না তেমন কিছু না। এটা আবিরের মায়ের নাকফুল, তাই হয়তো এমন হয়েছে। এখন তৈরি হয়ে আবিরদের বাসায় যাব। এসে তোমার সাথে কফি খেয়ে আড্ডা দিব, কেমন? আচ্ছা যাও, আবার সাবধানে তার নাকফুলটা দাও তো।" "কেন?" "আরে দাও তো।" বলে হাত থেকে নাকফুলটা নিয়ে আমার নাকে পরিয়ে দিয়ে বলল, হবু শাশুড়ি নাকফুল দিয়ে গেছে, তাদের বাসায় নাকফুল পরে না গেলে কেমন দেখায়? এখন খুব সুন্দর লাগছে, পরীর মতো সুন্দরী তুমি। একটু বেশি বেশি বলছো না? বলে হাসতে হাসতে ওয়াশরুমের দিকে দেখালাম। ওয়াশরুমে গিয়ে আয়নায় নিজের মুখটা দেখে কেন জানি না ভয় পাচ্ছিলাম। এই নাকফুলটা পরেছিলাম 4 বছর আগে। নাকফুলটা পরার 15 বছর পর অরুণের সাথে আমার বিয়ে ভেঙে যায়। সে সাথে জীবনে নেমে আসে কালো অধ্যায়। শুরু হয় অকৃত্রিম যন্ত্রণা। সেদিন নাকফুলটা পরে যতটা খুশি হয়েছিলাম, আজ ঠিক ততটাই ভয় পাচ্ছি। অন্য কোনো অঘটন আমার জন্য অপেক্ষা করছে না তো? এই নাকফুলটা আমার জীবনকে অন্ধকারে ডুবিয়ে দিবে না তো? এসব ভাবতে ভাবতে চোখ বেয়ে পানি পড়ছিল। চোখের পানিটা মুছে নিজেকে একটু শান্ত করলাম। আমাকে আরও শক্ত হতে হবে। সব কিছু শক্ত হাতে মোকাবিলা করতে হবে। আবিরের কাছে গিয়ে অবশ্যই নাকফুলের রহস্য বের করতে হবে। এই বিষয়ে তো আমার প্রয়োজন হবে না। তবে আবির নিজের ভুল স্বীকার করেছে বলেই আমি মেনে নিয়েছি। কিন্তু এর পিছনে যদি কোনো অজ্ঞাত কারণ থাকে, আমি তাকে ছেড়ে দিয়ে কথা বলব না। নিজেকে বুঝ দিয়ে মুখে পানির ঝাপটা দিয়ে ওয়াশরুম থেকে বের হলাম। সোনালি পাড়ের বেগুনি রঙের একটা শাড়ি আর সোনালি ব্লাউজ পরলাম। মাথায় একটা খোঁপা করে বারান্দার টবে ফুটে ওঠা চন্দ্রমুখী ফুল গুজে দিয়ে ঠোঁটে হালকা লিপস্টিক আর মুখে পাউডার দিলাম। চোখে গাঢ় কাজল, কানে ঝুমকো দুভর্তি করলাম কাঁচের চুড়ি। আজকে নিজেকে বেশি প্রাধান্য দিলাম। তারপর রুম থেকে বের হলাম। রুম থেকে বের হতে মা আমার দিকে তাকিয়ে হালকা হাসি দিল। মায়ের মনটা আজ এই সাজ
প্রশান্ত করে উঠছে বুঝতে পারলাম। আমি মায়ের কাছ থেকে বিদায় নেওয়ার সময় ভাবি এসে কানের কাছে বলে গেল, আবির তো তোমায় দেখে চোখ ফেরাতে পারবে না। কথাটা শুনে মৃদু হেসে বাসা থেকে বের হলাম। সিএনজি নিয়ে আবিরের বাসায় চলে গেলাম। আবিরের বাসায় থেকে আবিরের মা বাসায় নেই। বাসা পুরো ফাঁকা। আবিরের রুমে ঢুকলাম। আবির শুয়ে শুয়ে মোবাইল চাপছে। আবিরের পাশে বসতে মোবাইলটা তাড়াহুড়ো করে সরিয়ে নিল। মনে হচ্ছিল চুরি করে ধরা পড়তে গিয়েছে। আমি কিছুটা রহস্যের আভাস পেয়ে আবিরের হাত থেকে মোবাইলটা টেনে নিতে চাইলে সে দিল না। এক পর্যায়ে বেশ জোর করে মোবাইলটা টেনে নিই। মোবাইলটা নিয়ে আবিরের পাশ থেকে একটু দূরে যাই। মোবাইলে তেমন কোনো লক নেই। মোবাইল খুলতে আমার চোখ কপালে উঠল। কারণ আবিরের মেসেঞ্জারে সাহেরা নামের এক মেয়ের মেসেজের উপর মেসেজ দিয়ে যাচ্ছে। আমি মেসেজগুলো যতই ঘাঁটছিলাম ততই আমার বুক কম্পিত হতে লাগলো। বুঝতে পারলাম আবিরের সাথে এই মেয়ের সম্পর্ক দীর্ঘ 3 বছরের। মেয়েটার লাস্ট মেসেজগুলো ছিল, অপসরার ঝামেলা কবে শেষ করবে, অর্ণের জন্য আর কত করবে, এসব একদম ভালো লাগছে না। অর্ণকে সাহায্য করতে গিয়ে তুমি আমার মনে অনিশ্চয়তা ঢুকেছ। 5 মাস যাবৎ আমি অনেক সহ্য করছি, আর পারবো না। হাত পা ভাঙার নাটক আর কত করবে? এভাবে শুয়ে বসে থেকে আর কত কি করবে? অর্ণকে ঘরে লুকিয়ে রেখে অপ্সরাকে বিয়ের প্রস্তাব দিয়েছো। তোমার মা তো কিছুই জানে না ভালো আর মন্দ। উনি তো ভেবেই নিয়েছে তুমি অপ্সরাকে পছন্দ করো। পরে তোমার মাকে কি বোঝাবে? আদৌ কি অপ্সরা অরণ্যকে বিয়ে করবে নাকি তুমি? কি হলো? মেসেজ সিন করে যাচ্ছ, রিপ্লাই দিচ্ছ না কেন? আমি মেসেজগুলো পড়ে সামনে তাকাতেই দেখলাম আবির দাঁড়িয়েছে। তার মানে আবির অসুস্থতার নাটক করছিল এতক্ষণ। সে আমার হাত থেকে মোবাইলটা টেনে নিয়ে বলে, একদম বাড়াবাড়ি করবে না। আমি আবিরের দিকে অবাক দৃষ্টিতে তাকালাম। মুখ দিয়ে কোনো কথাই আমার বের হচ্ছে না। কোন খেলায় ফেসে গেলাম আমি? নিজেও টের পেলাম না। বিশ্বাসের খাতায় আবারও ভাঙন ধরল। আমার নীরবতা যেন আমাকে ঘিরে ধরল। আবির এত বড় নাটক করলো? আমি আবিরের দিকে তাকিয়ে কেঁদেই দিলাম। হালকা গলায় বললাম, তুমি অসুস্থ না? আর সাহেরা মেয়েটাকে, কেন তুমি এসব নাটক করছো আমার সাথে? তুমি আর অর্ণব প্ল্যান করে এসব করছো। আমার সব প্রশ্নের উত্তর চাই। আবিরের মুখ ঘন কালো মেঘের আভা ফুটে উঠেছে। মুখ দেখেই বোঝা যাচ্ছে সে চিন্তিত। জানতাম আবির সহজে মুখ খুলবে না, তাই আবিরকে নাড়া দিয়ে বললাম, তুমি সহজে মুখ খুলবে না নাকি আমি তোমার নামে মামলা করব? তোমার অফিসে লিখিত অভিযোগ দিলে কিন্তু তোমার চাকরি থাকবে না। আশা করি তুমি সত্যিটা বলবে। আর না বলতে চাইলে জোর নেই, বাকিটা আমি ব্যবস্থা করে নেব। যেমন কুকুর তেমন মুকুর আমি দিতে পারি। কুকুর কামড়ালে কুকুরকে কামড়া ঠিক না, তবে মুগুর দিয়ে আঘাত করে কুকুরকে তার স্থানটা বুঝিয়ে দেওয়া উচিত। যতটা আবেগে আর সহজ সরল ভাবো ততটা না। এই নাকফুলটা অরণ্যের। আমি নিশ্চিত হবার পরও বাড়াবাড়ি করিনি, কারণ আমার হাতে প্রমাণ ছিল না। আমি ঢোক গিলতে গেল। বেশ ভয় পেয়েছে বুঝতে, কারণ প্রতিটি ছেলের দুর্বল জায়গা তার চাকরি। আমি তার সে জায়গাটায় নাড়া দিয়েছি। অবশ্য যা বলছি ভয় দেখানোর জন্য না, সম্পূর্ণ সত্যি। আবির হালকা গলা বলল, অর্ণর সাথে পরিচয় হবার পর থেকে তোমার কথা বলতো। আমি তোমাকে চিনতাম, ছবি দেখেছি। মা তোমার ব্যাপারে জানতো, তবে তোমাকে চিনতো না। মা এসবের কিছুই জানে না। অর্ণ এই 3 বছরে তোমার খোঁজ নিয়ে গেছে। অর্ণ জানতো তুমি এ পর্যন্ত কোনো বিয়েতে রাজি হওনি, কিন্তু নাফিসাকে ও ডিভোর্স দিতে পারছিল না, তাই তোমার সামনে যেতে পারছিল না। অর্ণ আমার জীবন বাঁচিয়েছিল, আমি ওর কাছে ঋণী। এদিকে তোমার পরিবার একের পর এক পাত্র দেখেই যাচ্ছিল। অর্ণ বেশ অনিশ্চয়তা ছিল, কিন্তু নাফিসের সাথে ডিভোর্স হয়নি, তাই তোমার সামনে যেতে পারছিল না। কাকতালীয়ভাবে তোমার সাথে আমার অ্যাক্সিডেন্ট হয়। সেখান থেকে আমাদের পরিকল্পনা শুরু। অরণ্য চেয়েছিল তোমার বিয়ে যেন না হয়, তাই আমি তোমার সাথে কথা বলে গেছি। আর এনগেজমেন্টের ইচ্ছে করেই অর্ণকে দিয়ে আংটি পরিয়েছি। অর্ণ জানতো যে তোমার অতীতটা সামনে নিয়ে আসলে তুমি সবটা আমাকে বলবে, আর আমি সেই সুযোগে তোমাকে ছেড়ে দেবো। সেই সময়টা অরণ্য তোমার জন্য পাগলামি করবে। মানুষ একটা ধাক্কা পুনরায় খেলে সে আগের জায়গায় চলে যায়। আমরা ভেবেছিলাম তুমি আমার থেকে একটা ধাক্কা খেলে অরণ্যকে মেনে নিবে, কিন্তু বিয়ে পেছানোর জন্য এত কিছু নাটক হয়েছিল। আর তোমাকে মেনে না নেওয়ার পেছনেও কারণ ছিল, কিন্তু তুমি পুরো পাল্টে খেয়ে দিলে। এত কিছুর পরও অরণ্যকে মেনে নিলে না। তোমার জন্য পুরো খেলাটা পাল্টে গেল। আমি পুনরায় তোমাকে মেনে নেওয়ার নাটক করলাম। উদ্দেশ্য ছিল ডিভোর্সের নাম করে অরণ্যকে বিয়ের কাগজটা পুনরায় পাকাপোক্ত করব। আমি দুঃখিত অপ্সরা, তোমার সাথে আমার ব্যক্তিগত কোনো আক্রোশ নেই। যা করেছি সেটা শুধু অরণ্যের জন্য। আমি অরণ্যকে তোমার জন্য কষ্ট পেতে দেখেছি। জানি না ঠিক করছি কি ভুল, তবে অরণ্যকে ভালো রাখতে এইটুকু করা। এই যে আমি আজকে দাঁড়িয়েছি সেটা অরণ্যের জন্য। আর সায়রা আমার গার্লফ্রেন্ড। আমি বিয়ে করলে ওকেই করব। 3 বছরের সম্পর্ক আমাদের। শুধু অরণ্যের জন্য বিষয়টা পিছিয়েছি। অরণ্য আর তোমার বিয়ে হলে আমি বিয়ে করে নিতাম। অপ্সরা অরণ্যকে ফিরিয়ে দিও না। ওই যে আমরা এত কিছু করেছি সেটা শুধু তোমাকে আর অরণ্যকে মিলিয়ে দেওয়ার জন্য। আর মা কিছু জানে না। আমার মা অনেক সহজ সরল। দয়া করে মাকে কিছু বলো না। আমি চাই তুমি আর অরণ্য এক হয়ে যাও। আরও কিছু বলতে নিবে আবির। আমি সেই সুযোগ না দিয়ে আবিরের গালে জোরে চড় বসালাম। তোরা এক একটা কুত্তা। আমার সাথে যা করছিস তোদের প্রত্যেককে উপযুক্ত শাস্তি আমি দিব। অন্য কোথায় বল? আবির আমার রাগী কণ্ঠ শুনে ঢুক গিলল। কিছু বলছে না। আমি তার দিকে তাকিয়ে জোর গলায় পুনরায় বললাম, অরণ্য কোথায়? পাশের রুমে। আমি আবিরের কাছ থেকে
বের হয়ে পাশের রুমে গেলাম। অর্ণ তখনও ঘুমাচ্ছিল। ঘরের কোণে থাকা জুতো জোড়া একটা জুতো পা দিয়ে চেপে ধরে দরজা লাগিয়ে অর্ণকে হালকা গলায় বললাম, অর্ণ ওঠো। সমস্ত কাহিনী জেনে আমি তোমাকে মেনে নিচ্ছি। আমিও তোমাকে ভালোবাসি। অর্ণ ঘুম থেকে উঠে হালকা হেসে বলল, আমি স্বপ্ন দেখছি না তো? কেন, কি মনে হচ্ছে? মনে হচ্ছে মধুর স্বপ্ন দেখছি। এখন মনে হবে তুমি দুঃস্বপ্ন দেখছো মানে? কথাটা বলতে আমি পায়ে চেপে রাখা জুতাটা হাতে নিয়ে এলোপাথারি কয়েকটা মেরে বললাম, কুত্তার বাচ্চা, শুয়োরের বাচ্চা, তোরা আমার সাথে যা করছিস এর ফল তোদের পেতে হবে। রুম থেকে বের হয়ে আসলাম। আবিরের মা তখনও বাসায় ছিল না। বাসায় এসে দরজাটা লাগিয়ে ধুপ ধুপ করে বসে পড়লাম। কষ্টে বুকটা ফেটে যাচ্ছিল। এত বড় নাটকের নায়িকা হয়ে গেলাম বুঝতেই পারলাম না। আমি দম নিতে লাগলাম। প্রতিটি মানুষকে আমি উপযুক্ত শাস্তি দিব। এদের শাস্তি পেতে হবে। তা না হলে আরো জঘন্য হবে। যে ক্ষমতার জন্য আজকে এদের এত বড়াই করা, আমি সেটা কেড়ে নিব। মনে মনে কথাটা ভেবে মাথায় গুজে টাকা ফুলগুলো ছিঁড়ে বের করলাম। ছিঁড়ে ফেলে দিলাম মেঝেতে। শাড়ি খুলে চোখগুলো মুছে ধুয়ে নিলাম। নিজেকে সামলে নিলাম। কারণ আমাকে লড়াই করতে হবে আর নতুনভাবে জিততে হবে। সারা দিন আর রাত এসব ভাবনায় কেটে গেল। পরদিন সকালটা শুরু করলাম নতুন ঘটনা সূত্রপাত দিয়ে। চলবে প্রাক্তন ৩য় পর্ব। আরও ২টো পর্ব আছে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।